আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির আজকের ক্লাসে। আমাদের যে চলমান চ্যাপ্টারটা ছিল শর্ট টার্ম ফাইন্যান্স, সেটারই একটা টপিক বিগত 4টি ক্লাস যাবত করাচ্ছিলাম এবং এরই ধারাবাহিকতাই হচ্ছে আজকে পঞ্চম ক্লাস তথা শেষ ক্লাস। এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস নয়, এটি হলো শর্ট টার্ম ফাইন্যান্স যে চ্যাপ্টারটা আছে এটির কস্ট অফ ট্রেড ক্রেডিট যে টপিকটা করাচ্ছিলাম সেই টপিকটার শেষ ক্লাস। তো এটা হলো পার্ট বি তে আসা একটা ম্যাথ যেটা এসেছিল এনইউ বিবিএ অনার্স ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট 2017 সালে। তো আমাদের ধারাবাহিক প্রবলেমের আজকে হলো প্রবলেম 7। তাহলে স্যার এবার একটু প্রশ্নটাতে খেয়াল করা যাক। শুরুতেই বলতেছে পূর্বা লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান পারচেজড ক্রয় করেছে সাম গুডস কিছু পণ্য, কস্টিং যে পণ্যটার দাম হলো স্যার কত, 50,000 টাকা। অর্থাৎ পূর্বা লিমিটেড 50,000 টাকার পণ্য ক্রয় করেছে উইথ দ্য টার্মস অফ 3/15 net 30 EOM। অর্থাৎ পূর্বা লিমিটেড যে 50,000 টাকার পণ্য ক্রয় করেছে সেটি হলো ধারে ক্রয় করেছে। আমরা কিভাবে বুঝেছি স্যার? আমাদের বুঝার উপায়টা হচ্ছে এখানে ক্রেডিট টার্ম দেওয়া আছে 3/15 net 30 EOM। যখনই দেখা যায় যে এরকম একটা শর্ত দেওয়া থাকে তখনই আমরা ধরে নিই যে ক্রয় বা বিক্রয়টা কিসে হয়েছে স্যার, ধারে হয়েছে। তো পরবর্তীতে বলা হচ্ছে যে এই পণ্য ক্রয়ের ব্যাপারটা জানুয়ারি মাসের 12 তারিখে ঘটেছে। আচ্ছা, এখন একটু যদি আমরা ম্যাথটা বুঝতে যাই, সেটা হলো ম্যাথের টার্ম বা শর্ত দেওয়া আছে 3/15 net 30 EOM এবং মাস হিসেবে উল্লেখ করা আছে জানুয়ারি মাসের 12 তারিখের কথা। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে লাস্ট ক্লাসের বেসিকে কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় হচ্ছে জানিয়েছিলাম, সেটা হচ্ছে যখনই কোন ম্যাথে আমাদেরকে ইওএম কথাটা বলা থাকবে, যখনই কোন ম্যাথে আমাদেরকে ইওএম কথাটা বলা থাকে, আমি বলেছিলাম যে ইওএম মানে হলো এন্ড অফ মান্থ। এটার বাংলাটা কি? এন্ড মানে শেষ, মান্থ মানে মাস। তাহলে এন্ড অফ মান্থ মানে হলো মাসের শেষ। এটার অর্থটা দাঁড়াচ্ছে যে পূর্বা লিমিটেড যে 50,000 টাকার পণ্য ক্রয় করেছে এটার হিসাবটা শুরু হবে এন্ড অফ মান্থ থেকে। এন্ড অফ মান্থ মানে কি স্যার? এন্ড অফ মান্থ মানে হচ্ছে মাসের শেষ থেকে। মাসের কি থেকে স্যার? মাসের শেষ থেকে। মাসটা কোন মাসের কথা উল্লেখ আছে স্যার? জানুয়ারি মাস। তার মানে হচ্ছে এন্ড অফ মান্থ মানে মাসের শেষ। মাসের শেষ মানে কোন মাস বলেছি স্যার? জানুয়ারি মাস। তার মানে এটা থেকে আমরা বলতে পারি যে জানুয়ারি মাস হিসেব হবে না। জানুয়ারি মাস হিসেব হবে না। তাহলে স্যার জানুয়ারিকে যদি আমরা হিসাব থেকে মাইনাস করে দিই, জানুয়ারির পরের মাস কি আসে স্যার? ফেব্রুয়ারি। তো আমাদের এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আপনি 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলে 3% বাট্টা পাবেন। তার মানে আমাদের ডিসকাউন্ট পিরিয়ড, যেটা আমাদের ডিসকাউন্ট পাওয়ার যে সময়সীমা, সেটা হচ্ছে কয় দিন? 15 দিন। এখন জানুয়ারি মাসকে যদি আমরা হিসাবে আনতে না পারি তাহলে হিসাব চলে যাচ্ছে কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে পূর্বা লিমিটেড কত তারিখ পর্যন্ত সময় পেয়ে যাচ্ছে? ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট অফারটা গ্রহণ করার জন্য। অন্যথায় তাকে মিড 30 মানে 30 দিনের ভিতর অবশ্যই টাকাটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে 30 দিনের ভিতর বলতে জানুয়ারি মাস তো আমরা হিসাবে আনতেও পারবো না। এখন আবার ফেব্রুয়ারি মাস কিন্তু সাধারণত 28 দিনে মাস হয়।
এখন ফেব্রুয়ারিতে আছে কতদিন? 28 দিন। তাহলে উনি টাইম পাবে কয় দিন? 30 দিন। তার মানে ফেব্রুয়ারির 28 তারিখটা দিয়ে দেওয়ার পরেও আরো কয়দিন অবশিষ্ট থাকে 30 দিন হতে? আরো 2 দিন অবশিষ্ট থাকে। ওই 2 দিনটা আমাদের দিতে হবে কোন মাস থেকে? মার্চ মাস থেকে। তার মানে মার্চের 2 তারিখ হচ্ছে সিপি বা ক্রেডিট পিরিয়ড, কিংবা ওনার টাকা পরিশোধ করার সময়টাই হচ্ছে স্যার সিপি। আর সিপি তা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের আজকের মেতে কত? মার্চের 2 তারিখ। আশা করি স্যার এতটুকু বেসিকটা যদি আমরা যদি বুঝে থাকি, তাহলে এবার স্যার কিন্তু আমাদের ম্যাথটাতে চলে যাওয়া যাক। আসলে স্যার এখানে কিন্তু বেসিকটার কোনো কাজই আসলে তেমন একটা নাই, তারপরেও আপনাদেরকে দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে স্যার এবার ম্যাথটা যদি আমরা স্টার্ট করি, দেখেন এতটুকু তো পড়লাম আমরা। এখন ওনারা বলতে চাচ্ছেন যে পূর্বা লিমিটেড যদি 50,000 টাকার পণ্য এই শর্তে ক্রয় করে থাকে, তাহলে হাউ মাচ, কত টাকা উইল দ্য ফার্ম পে, পূর্বা লিমিটেডের কত টাকা পরিশোধ করতে হবে, ইফ, যদি, ইট টেকস দ্য ক্যাশ ডিসকাউন্ট, পূর্বা লিমিটেড যদি ক্যাশ ডিসকাউন্টের অর্থাৎ 15 দিনের মধ্যে পরিশোধ করলে যে 3% বাট্টার সুযোগ, এটা যদি পূর্বা লিমিটেড গ্রহণ করে, তাহলে কি স্যার পূর্বা লিমিটেডকে আগের মতো 50,000 টাকা কি পরিশোধ করতে হবে, নাকি আরো কম পরিশোধ করতে হবে? নিশ্চয় আরো কম পরিশোধ করতে হবে। কিভাবে? খেয়াল করেন স্যার, আমরা ফার্স্টেই চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট এ তে। আমরা ফার্স্টে লিখলাম যে ইফ, যদি পূর্বা লিমিটেড টেকস দ্য ডিসকাউন্ট, অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে পূর্বা লিমিটেড যদি ডিসকাউন্টটা গ্রহণ করে। এখন ডিসকাউন্টটা গ্রহণ করতে হলে কয় দিনের মধ্যে টাকাটা দিতে হবে স্যার? 15 দিনের মধ্যে। তো আমরা ধরে নিলাম যে জানুয়ারি মাসের, অর্থাৎ জানুয়ারি মাসে তো কোনো হিসাব হবে না যেহেতু ইওএম বলা আছে, আমরা ধরে নিলাম ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে, অর্থাৎ 15 দিনের মধ্যে পূর্বা লিমিটেড টাকাটা পরিশোধ করছে। তাহলে টাকাটা পরিশোধ করলে 15 দিনের মধ্যে শর্ত মোতাবেক তারা কয় পার্সেন্ট বাট্টা পেয়ে যাচ্ছে? 3%। তাহলে ইফ পূর্বা লিমিটেড টেকস দ্য ক্যাশ ডিসকাউন্ট, যদি পূর্বা লিমিটেড বাট্টাটার সুযোগ গ্রহণ করে, সুতরাং তাহলে ডিসকাউন্ট বা বাট্টার পরিমাণটা কত হবে সেটা আগে বের করা যাক। বাট্টার পরিমাণ দাঁড়াবে এই যে 50,000 টাকার যেহেতু লেনদেন হয়েছে, 50,000 টাকার উপর তারা যদি 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে যায়, তাহলে 50,000 টাকার উপর তারা কয় পার্সেন্ট বাট্টা পেয়ে যাবে? 3% বাট্টা পেয়ে যাবে। তাহলে 50,000-এর 3% দাঁড়াচ্ছে 1,500 টাকা। তার মানে স্যার পূর্বা লিমিটেড 1,500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। এখন স্যার আমাদের কে তো আর এটা জিজ্ঞেস করে নাই যে ডিসকাউন্ট কত পাচ্ছে, এটা জিজ্ঞেস করে নাই। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হাউ মাচ উইল দ্য ফার্ম পে, পূর্বা লিমিটেড কত পরিশোধ করবে, ইফ ইট টেকস, যদি এটি গ্রহণ করে দ্য ক্যাশ ডিসকাউন্ট, মানে বাট্টা বাদ দিয়ে পূর্বা লিমিটেড কত টাকা পরিশোধ করবে, এটি আমাদেরকে আসলে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে স্যার এবার একটু খেয়াল করা যাক, তাহলে কত টাকা পরিশোধ করবে? সুতরাং অ্যামাউন্ট অফ পেমেন্ট, আচ্ছা কত টাকা দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল 50,000 টাকা। এখন 50,000 টাকা যেহেতু দেওয়ার কথা ছিল,
এটা কিন্তু এখন আর দিব না আমরা, কেন না? ইট টেক্স, আমরা কি গ্রহণ করেছি? ক্যাশ ডিসকাউন্ট গ্রহণ করেছি। ক্যাশ ডিসকাউন্ট আমরা কত টাকা পেয়েছি? 1500 টাকা পেয়েছি। তো ডিসকাউন্টের টাকাটা অলওয়েজ কি হয়? মাইনাস করে দেওয়া হয়। আমরা যখন কোনো শোরুমে কোনো কিছু ক্রয় করতে যাই তখন আমাদেরকে যে ডিসকাউন্টটা দেয়, যত টাকাই আমাদেরকে ডিসকাউন্টটা দেয়, ওই টাকাটাকে আমাদের আর পরিশোধ করতে হয়? হয় না, ওটা কিন্তু আমরা মূল টাকা থেকে মাইনাস করে দিই। ঠিক একইভাবে আমরা 1500 টাকার যেহেতু ডিসকাউন্ট পেয়ে গিয়েছি, সেহেতু 50,000 থেকে 1500 টাকা মাইনাস করে আর যে বাদ বাকি 48,500 টাকা রয়েছে, এটাই হচ্ছে আমাদের পরিশোধ করতে হবে। যদি আমরা কত দিনের ভিতরে পরিশোধ করি স্যার? 15 দিনের ভিতরে পরিশোধ করি, তাহলে 50,000-এর বদলে আমরা 48,500 টাকা পরিশোধ করার একটা সুযোগ আমাদের থাকবে। আর এই অফারটা বলবৎ থাকবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। কেননা আমাদের শর্তে কি উল্লেখ আছে? ইওএম উল্লেখ আছে এবং মাসের নাম আছে জানুয়ারি। আমরা জানি যে ইওএম কথাটা থাকলে প্রশ্নে যে মাসটা দেওয়া থাকে ওই মাসে কিন্তু কোনো হিসাব গণনা করা হয় না। সেক্ষেত্রে হিসাবটা শুরু হয় তার পরবর্তী মাস তথা জানুয়ারির পরবর্তী ফেব্রুয়ারি থেকে। এবং যেহেতু ডিসকাউন্ট পাওয়ার মেয়াদটা দেওয়া আছে 15 দিন, সেহেতু ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আমরা যদি টাকাটা পরিশোধ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে অফারটা পেয়ে যাব। তাহলে আশা করি আমাদের রিকোয়ারমেন্ট এটা বোঝা গিয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যাব রিকোয়ারমেন্ট বি তে। এবার তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট বি বা দ্বিতীয় যে পার্টটা ম্যাথের সেটা করা যাক। তো লিখলাম রিকোয়ারমেন্ট বি। আচ্ছা, এখন স্যার আমাদেরকে এর পরে বলা হচ্ছে যে অলসো আরো ফাইন্ড আউট, তোমরা নির্ণয় করো। কি নির্ণয় করব? দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমি কিন্তু আপনাদেরকে বেসিক ক্লাস 1-2 তে কিন্তু বলেছিলাম যে আমাদেরকে প্রশ্নে যদি অ্যাপিয়ার নির্ণয় করতে বলে আমরা অ্যাপিয়ার নির্ণয় করব, এবং প্রশ্নে যদি ইআইআর নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা ইআইআর নির্ণয় করব। আর আমাদেরকে যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপিয়ার এবং ইআইআর উভয়ে কিন্তু আপনাদের নির্ণয় করতে হবে। এখন স্যার এখানে দেখা যাক তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট কখন কেন বের করব? ইফ, যদি দ্য ফার্ম, প্রতিষ্ঠানটা ফেলস, ব্যর্থ হয় টু টেক ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, ক্যাশ ডিসকাউন্ট যদি প্রতিষ্ঠানটা নিতে পারে তাহলে সেক্ষেত্রে পরিশোধ করতে হচ্ছে কত টাকা? মাত্র 48,500 টাকা। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা করেছিলাম। এখন দ্বিতীয় আরেকটা কোয়েশ্চেন আমাদের কাছে ওনারা রাখছেন যে যদি কোনো কারণে পূর্বা লিমিটেড ক্যাশ ডিসকাউন্টের অফারটা গ্রহণ করতে না পারেন, এই যে সুযোগটা যে উনি ছেড়ে দিতে হচ্ছে, সুযোগটা যদি কোনো কারণে ওনাকে বাধ্য হয়ে ত্যাগ করতে হয়, এটার পিছনেও কিন্তু একটা কি হয়? ব্যয় হয়। আমরা কিন্তু ফিন্যান্সের ভাষায় পড়েছিলাম যে কোনো একটি প্রকল্প গ্রহণ করতে গিয়ে অপর আরেকটি প্রকল্প ত্যাগ করাকেই হচ্ছে আসলে সুযোগ ব্যয় বলে। ওই ব্যয়টাই আমরা হচ্ছে আসলে বের করব এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিটের মাধ্যমে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? অ্যাপিয়ারটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের অ্যাপিয়ার এর ফর্মুলাটা হলো সিডিআর divided by 100 minus CDR into 360 divided by CP minus DP into 100। আচ্ছা, এখন এখানে আমাদের শর্তটা কিন্তু এখানে আছে, তারপর আমি আপনাদের সুবিধার্থে একটু এখানে লিখে ফেলি। 3/15 net 30 EOM
আপনাদেরকে কিন্তু আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম যতই ইওএম থাকুক না কেন ইওএমটা ম্যাটার করে তারিখের ক্ষেত্রে, আর তারিখ কিন্তু আমাদের পরীক্ষায় আসে না, আমাদের পরীক্ষায় আসে ম্যাথ। তাহলে স্যার ইওএমটা থাকা যে কথা, ম্যাথের বেলায় না থাকাও সেম কথা। তাহলে আপাতত আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সবার ছোট যে আছে 3 তাকে হচ্ছে আমরা সিরিয়ার ধরে নিই। তারপরে যে মাঝারি আছে 15 তাকে হচ্ছে আমরা ডিপি বা ডিসকাউন্ট পিরিয়ড ধরে নিই, এবং মিটের পরে যে সংখ্যাটাই থাকে সেই হচ্ছে আমাদের সিপি কিংবা ক্রেডিট পিরিয়ড অর্থাৎ 30। এখন স্যার তাহলে ম্যাথটা দেখা যাক। সিডিআর পেলাম আমরা হচ্ছে 3, তাহলে নিচে থাকতেছে 100 মাইনাস সিডিআর, সিডিআর বলতে আসলে 3 ইনটু 360 ডিভাইডেড বাই সিপি হলো আমাদের 30 মাইনাস ডিপি হলো আমাদের 15 ইনটু 100। আচ্ছা, তাহলে এবার আমাদের ক্যালকুলেশনের পালা। তাহলে ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে উপরে 3 বসে যাবে, নিচে 100 থেকে 3 মাইনাস করলে 97 ইনটু এখানে উপরে 360টা বসে যাবে, নিচে 30 থেকে 15 মাইনাস করলে 15 ইনটু 100। তাহলে স্যার আমরা প্রথমেই 3 কে 97 দ্বারা ভাগ করব, 3 ডিভাইডেড বাই 97, তাহলে যে মানটা পেলাম আমরা 0.03092783 এটা গেল আমাদের প্রথমটার মান। এরপর 360 কে অর্থাৎ 360 কে আমরা ভাগ করব 15 বা 15 দ্বারা, সেক্ষেত্রে আমাদের আনসার আসতেছে 24, এরপর পাশে ইনটু 100। এবার আমরা সব তিনটাই কি করব, একত্রে গুণ করব আমাদের ফাইনাল অ্যাপিয়ারটা বের করার জন্য। 0.030927835 ইনটু 24 ইনটু 100। তাহলে স্যার আমাদের যে মানটা আমরা পাচ্ছি সেটা হলো আমাদের মানটা দাঁড়াচ্ছে স্যার 74.22%। যেহেতু আমাদের মানটা এসেছে 74.226, আমি আপনাদেরকে কিন্তু আগে বলেছিলাম যে এভাবে যদি দশমিকের পর আপনি 2 ঘর নেন তাহলে দেখবেন যে 3 নাম্বার ঘরটা আসলে কত। 3 নাম্বার ঘরটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, এখানে কিন্তু আমরা 5-এর বেশি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আগের সংখ্যাটার সাথে কিন্তু আমরা 1 কি করে দিই, বৃদ্ধি করে দিই। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের আনসারটা হলো 74.2, আর 6 এর কারণে এই 2টা হয়ে যাবে 3। তাহলে আমরা আনসার পেলাম 74.23%। এটা হলো স্যার আমাদের অ্যাপিয়ারের আনসার। এটা কিন্তু স্যার আমাদের কিসের আনসার বের করলাম আমরা, অ্যাপিয়ারের। আর কস্ট অফ ট্রেড ক্রেডিট বললে কিন্তু অ্যাপিয়ার এবং ইআইআর উভয়ের আনসারই বের করতে হয়। তাহলে আমাদের অ্যাপিয়ার যেহেতু হয়ে গেল, এবার আমরা চলে যাব ইআইআর এ। আচ্ছা, তাহলে ইআইআর এর ফর্মুলা কিন্তু আমাদের সবারই জানা আছে, সেটা হলো ইআইআর ইজ ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100। আচ্ছা, তাহলে স্যার এখানে যদি আমরা একটু খেয়াল করি, প্রথমেই কিন্তু আমাদের আই এবং n এর মানটা কি করে ফেলতে হয়, বের করে ফেলতে হয়। তাহলে আই এর মানটা যদি আমরা ফার্স্টে বের করতে চাই, আই এর ফর্মুলাটা হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। তো স্যার আমাদের কিন্তু সিডিআর এর
মান আছে হচ্ছে কত 3, এটা কিন্তু প্রিভিয়াস একটু আগেই করে আসছে। যেহেতু আমাদের সিডিআর এর মান হলো স্যার 3, সেহেতু এখানেও 3 দিলাম, আর নিচেও 100 মাইনাস সিডিআর যেহেতু আছে 100 মাইনাস 3 দিলাম, উপরে 3 থেকে যাবে, নিচে 100 থেকে 3 মাইনাস করলে 97। তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের 3 কে 97 দ্বারা ভাগ করতে হবে। 3 কে যদি আমরা 97 দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আমরা পাচ্ছি সেটা হলো 0.030927835। তাহলে এবার যদি স্যার আমরা দেখতে পাই আমাদের n এর মানের দরকার, আর n এর জন্য কিন্তু একটা ফর্মুলা আমরা জানি, সেটা হলো 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। আচ্ছা স্যার, তাহলে এই যে 360, যেটা 360 তো বসে যাবে, আর সিপি মানে সবার বড়টা, সবার বড় এখানে 3, 15 এবং 30 এর মধ্য থেকে সবার বড় যেহেতু 30, তাহলে সিপিও হলো 30 মাইনাস ডিপি হলো মাঝেরটা, এই দুটার মাঝখানেরটাই হলো ডিপি মানে 15। তাহলে স্যার আমাদের এখন 360 কে 15 দ্বারা ভাগ করতে হবে, যেটা কিছুক্ষণ আগেই আমরা করে দেখেছি যে কত আসে 24 আসে। তাহলে পুরো মানটাই আমাদের হাতে এখন চলে আসছে। আমরা এবার লিখে ফেলবো যে 1 প্লাস আয়ের মান কিন্তু স্যার আমাদের এখানে বের করছি, সেটা বসাই দিব 0.030927835 ব্র্যাকেট শেষ। এবার n এর মান কিন্তু আমরা বের করেছি হচ্ছে 24, তাহলে পাওয়ারে 24 মাইনাস 1 এবার ইনটু 100। আচ্ছা, এবার তাহলে স্যার দেখা যাক আমাদের ক্যালকুলেশনটা। আমি কিন্তু আপনাদেরকে ক্লাস 1 এ অর্থাৎ প্রথম ক্লাসটাতেই কিন্তু আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা প্র্যাকটিক্যালি ক্যালকুলেটরে দেখিয়েছিলাম। তো আপনারা যারাই আজকের ক্লাসটা করতে আসছেন, আশা করি আপনারা সবাই প্রিভিয়াস প্রত্যেকটা ক্লাস করে আসছেন, কেননা প্রিভিয়াস ক্লাসগুলাই হলো আজকের ক্লাসের ফাউন্ডেশন বা ভিত্তি। তো এবার কথা না বাড়িয়ে ক্যালকুলেশনে যাওয়া যাক। ব্র্যাকেট শুরু 1 প্লাস এই মানটা দিব 0.030927835। ব্র্যাকেটটা এবার আমরা শেষ করলাম, শেষ করে পাওয়ার দিব 24। আচ্ছা, পাওয়ার যেহেতু 24 দিলাম, এর পরে আমাদের মানটা আসলো হলো 2.0772000302। এটা থেকে মাইনাস যাবে কত 1 এবং গুণ হবে 100। তাহলে যে আনসারটা আমাদের এসেছে ওইখান থেকে যদি আমরা -1 করি তাহলে দাঁড়াচ্ছে 1.0772000302। এবার এই মানটাকে 100 দ্বারা কি করতে হবে স্যার, গুণ করতে হবে। তাহলে মানটাকে যদি 100 দ্বারা গুণ করি আমরা পেয়ে যাচ্ছি 107.72%। তাহলে স্যার আমাদের আজকের ম্যাথের ইআইআর যেটা আসলো সেটা হচ্ছে কত 107.72%, এবং এটাই হলো আমাদের ফাইনাল ইআইআর এর মান। তাহলে স্যার আশা করি আপনারা ম্যাথটা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন।